আচ্ছা, আমাদের ক্লাসিক বাংলা সাহিত্য যে কিভাবে আমাদেরই সমাজের একটা আয়নার মতো কাজ করে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। মানে বাংলা সাহিত্যের দিকপালেরা তাদের লেখার মধ্যে দিয়ে শুধু গল্পই বলেননি, দেখিয়েছেন সামাজিক সমালোচনার পথ, আবার কখনো রূপ দিয়েছেন গভীর দার্শনিক চিন্তায়। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই যে এত পুরনো সব লেখা, এগুলো কি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দুনিয়াটাকে বুঝতে সত্যি কোনো সাহায্য করতে পারে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। দেখব এই ক্লাসিক লেখাগুলো আজও আমাদের জন্য কতটা জরুরি। তো আমাদের আজকের যাত্রাপথটা কীরকম হবে? প্রথমে আমরা শুনব রবীন্দ্রনাথের সেই সাবধান বাণী সভ্যতার সংকট নিয়ে। এরপর দেখব অন্নদাশঙ্কর রায়ের দেওয়া একটা দারুণ সমাধান, ভাষা দিয়ে দেশকে এক করার। তারপর বঙ্কিমচন্দ্রের চোখে দেখব সমাজের নানা ভণ্ডামি। আর শেষে আবার ফিরব রবীন্দ্রনাথের কাছেই, তবে এবার দেখব তিনি কিভাবে প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন। তাহলে চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে। দেখব তার সে গভীর হতাশা আর তিনি আমাদের কি নিয়ে সাবধান করে গিয়েছিলেন। ভাবুন একবার, রবীন্দ্রনাথ লিখছেন, আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি বিকৃতিত হয়ে গেছে। এটা উনি লিখেছিলেন তার সভ্যতার সংকট প্রবন্ধে। আর এটা কিন্তু শুধু তার ব্যক্তিগত কোনো দুঃখের কথা নয়, এর পেছনে ছিল একটা বিরাট ঐতিহাসিক উপলব্ধি। কেন তিনি এতটা হতাশ হয়েছিলেন, এর পিছনের কারণটা জানা কিন্তু খুব দরকারি। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথ ইউরোপীয় সভ্যতা, তাদের বিজ্ঞান, তাদের মানবতাবাদ, এগুলোর উপর দারুণ আস্থা রাখতেন। কিন্তু বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ ধ্বংসলীলা তার সেই বিশ্বাসকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। ব্যাপারটা ছিল ঠিক এরকম। একদিকে ইউরোপ বলছিল মানবতাবাদের কথা, প্রগতির কথা, বিজ্ঞানের জয়যাত্রার কথা। আর অন্যদিকে রবীন্দ্রনাথ নিজের চোখে দেখছিলেন ঠিক তার উল্টোটা, ভয়াবহ যুদ্ধ, সাম্রাজ্যবাদ আর নৈতিকতার চূড়ান্ত পতন। তিনি দেখলেন যে বিজ্ঞান আর প্রযুক্তি মানুষের ভালো করার কথা, সেটাকেই ব্যবহার করা হচ্ছে মানুষ মারার কাজে। রবীন্দ্রনাথের মতে একটা আসল সভ্যতা দাঁড়িয়ে থাকে চারটে পিলারের উপর: ন্যায়বিচার, সহানুভূতি, মানবিকতা আর স্বাধীনতার প্রতি সম্মান। কিন্তু বাস্তবে তিনি কি দেখলেন? দেখলেন ঠিক এর উল্টোটা। দুর্বল দেশগুলোর ওপর উপনিবেশ বসিয়ে তাদের শোষণ করা হচ্ছে। এই যে একটা বিরাট ভণ্ডামি, এটাই তার বিশ্বাসের সবচেয়ে বড় আঘাত এনেছিল। তো রবীন্দ্রনাথ তো ভাবছিলেন একটা বিশ্বজোড়া সংকট নিয়ে। এবার চলুন সেখান থেকে আমরা নজর ফেরাই আমাদের দেশের ভেতরের একটা বড় চ্যালেঞ্জের দিকে। আর এই বিষয়ে আমাদের পথ দেখাবেন অন্নদাশঙ্কর রায়। আমাদের দেশ ভারতে জানেন তো ১০০রও বেশি ভাষা বলা হয়। ভাবা যায়, এই যে এত ভাষার বৈচিত্র্য, এটা একদিকে যেমন আমাদের শক্তি, তেমনই জাতীয় ঐক্য তৈরির পথে একটা বড় চ্যালেঞ্জও বটে। তো এর সমাধান কি হতে পারে? এখানেই অন্নদাশঙ্কর রায় একটা অসাধারণ প্রস্তাব দিয়েছিলেন। তিনি বললেন এক সহায়ক ভাষার কথা। মানে এমন একটা ভাষা যা বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে, একটা সেতুর মতো কাজ করবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা কখনোই মাতৃভাষার জায়গা নেবে না। মানে কোনো ভাষার ওপর জোর খাটানোর ব্যাপারই নেই এখানে। আর তার সমাধানটা ছিল কিন্তু দারুণ বাস্তবসম্মত। এক, ছোটবেলার পড়াশোনা মানে প্রাথমিক শিক্ষা হবে অবশ্যই মাতৃভাষায়। ২, এক রাজ্য থেকে অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য থাকবে একটা সহায়ক ভাষা। আর ৩, আর এটাই সবচেয়ে জরুরি, কোনো একটা ভাষার দাদাগিরি চলবে না, সব ভাষা একসাথে মিলেমিশে থাকবে। কারণ ভারতের আসল শক্তি তো এই বৈচিত্র্যেই। আচ্ছা, দেশের বড় বড় নীতির কথা তো হলো, এবার চলুন আরেকটু ভেতরে ঢোকা যাক। সমাজের একেবারে ভেতরের ভণ্ডামিগুলোকে একটু খুঁটিয়ে দেখি। আর এই সফরে আমাদের গাইড হবেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাবুন তো, একটা বিড়াল কথা বলছে, আর বলছে, আমি শুধু একটা জানোয়ার নই, আমি আসলে মানুষেরই সুযোগ সন্ধানী আর ভীতু স্বভাবের একটা প্রতিচ্ছবি। বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধের এই চরিত্রটা ঠিক এই কথাই বলছে। লেখাটা পড়লে মনে হবে বেশ মজার, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে আছে সমাজের জন্য এক তীব্র ব্যঙ্গ। তো বঙ্কিমচন্দ্রের এই লেখায় বেড়ালটা আসলে কারা? ওরা হলো সমাজের সেই সব সুযোগ সন্ধানী আর ভীতু মানুষ, যারা কোনো কিছু নিয়ে প্রশ্ন করে না, যুক্তি দিয়ে ভাবে না, শুধু অন্ধের মতো নিয়ম মেনে চলে।
বঙ্কিমচন্দ্র এই লেখার মাধ্যমে আসলে কুসংস্কার আর অযৌক্তিক সব আচরণের মূলে আঘাত করতে চেয়েছেন আমরা যেন নিজেরা ভাবতে শিখি। সমাজ বদলানোর মতো এত কঠিন একটা কাজ তিনি কিভাবে করলেন অসাধারণ কিছু সাহিত্যিক কৌশলের সাহায্যে। একদিকে যেমন ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ, তেমনি ছিল হালকা হাসির খোরাক। আর এই সব কিছুর পেছনে খুব সহজ সরল ভাষার আড়ালে এমন গভীর কথা বলে গেছেন যা আজও আমাদের ভাবায়। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা সংকট, সমস্যা, সমালোচনা এসব নিয়েই কথা বললাম। তো মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত কিছুর পরে আশাটা কোথায়, শান্তিটা মিলবে কিভাবে? এই উত্তরটা খুঁজতে চলুন আমরা আবার রবীন্দ্রনাথের কাছেই ফিরে যাই। তবে এবার আমরা যে রবীন্দ্রনাথকে দেখব তিনি কিন্তু সভ্যতার সংকটের সেই হতাশ মানুষটা নন। এবার আমরা দেখব ছিন্নপত্রাবলীর রবীন্দ্রনাথকে, যিনি সৌন্দর্যের মধ্যে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন। তার ছিন্নপত্রাবলীর একটা চিঠি, ৫৫ নম্বর চিঠিটাতে রবীন্দ্রনাথ সমাজের গোলমালের মধ্যে কোনো সমাধান খুঁজছেন না। তিনি উত্তরটা খুঁজে পাচ্ছেন প্রকৃতির সঙ্গে নিজের আত্মার একটা গভীর সংযোগে। দেখুন, তার কাছে প্রকৃতি মানে শুধু গাছপালা, নদী, আকাশ দেখা নয়। এটা ছিল একটা গভীর আধ্যাত্মিক অনুভূতির জায়গা। এই যে নদী, আকাশ বা আলোর খেলা, এগুলোই তার ভেতরের সৃষ্টিকে জাগিয়ে তুলত। তিনি বিশ্বাস করতেন এই যে সৌন্দর্য, এটাই আসলে আসল সত্যের রূপ। আর এই সৌন্দর্যের ছোঁয়া পেলেই মানুষের মন সব ছোটখাটো বিষয় থেকে অনেক উঁচুতে উঠে যেতে পারে। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে দেখি, আমরা কোথা থেকে কোথায় এলাম। শুরু করেছিলাম একটা বিশ্বজোড়া সংকট দিয়ে, সেখান থেকে এলাম আমাদের দেশের ঐক্যের প্রশ্নে, তারপর সমাজের ভেতরের ভণ্ডামিগুলোকে দেখলাম, আর সবশেষে শান্তি খুঁজলাম একেবারে ব্যক্তিগত এক উপলব্ধির মধ্যে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আজকের এই জটিল দুনিয়ায় ঠিকভাবে চলার জন্য কোনটা বেশি দরকারি? সমাজের দিকে আঙুল তুলে তার কঠোর সমালোচনা করা, নাকি প্রকৃতির নির্মল সৌন্দর্যের মধ্যে ডুবে গিয়ে নিজেকে খুঁজে নেওয়া? এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হয়তো আজকের এই আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলা প্রবন্ধের জগতে না এমন কিছু ভাবনা লুকিয়ে আছে যা আমাদের প্রকৃতি, শিল্প আর সংস্কৃতিকে একদম নতুন চোখে দেখতে শেখায়। চলুন আজ আমরা সেই গভীর ধারণাগুলোতেই একটু ডুব দিই। আমাদের এই যাত্রার শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন তোলা যাক। আচ্ছা, এই যে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড, এটা কি আদৌ কোনো নিয়ম মেনে চলে, নাকি সবকিছুই এলোমেলো, বিশৃঙ্খল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা বেঁধে দেবে। তো চলুন সবার আগে প্রকৃতির বিশাল জগতের দিকেই তাকাই। সত্যি কি এর নিজস্ব কোনো নিয়ম আছে, নাকি আমরা যা দেখি তা সবই আপাতিক? নিয়মের রাজত্বের মূল কথাটা ঠিক এটাই। প্রকৃতিতে আসলে কোনো বিশৃঙ্খলা নেই। এর মানে হলো প্রকৃতির একেবারে গভীরে একটা অটল নিয়ম কাজ করে চলেছে। মানে প্রকৃতির কোনো ঘটনাই হুট করে বা খামখেয়ালিভাবে হয় না। সবকিছুর পেছনেই একটা অদৃশ্য নিয়ম আছে। ব্যাপারটা বোঝার জন্য খুব সাধারণ কয়েকটা উদাহরণই কিন্তু যথেষ্ট। প্রতিদিন নিয়ম করে সূর্যের ওঠা, নির্দিষ্ট সময়ে ঋতুর পর ঋতু আসা বা গ্রহ নক্ষত্রের নিজেদের কক্ষপথে ঘোরা, এই সবকিছুই তো প্রমাণ করে যে প্রকৃতির ভেতরে একটা জবরদস্ত শৃঙ্খলা আছে। এমনকি আমরা যেগুলোকে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা বলি, সেটাও আসলে কোনো না কোনো প্রাকৃতিক কারণেরই ফল। আচ্ছা, প্রকৃতির নিয়ম তো নয় বোঝা গেল, কিন্তু মানুষের সৃষ্টি, মানে ধরুন শিল্প, সাহিত্য, এগুলোর ভেতরের জগতে কোন নিয়মটা কাজ করে? চলুন এবার সেই রহস্যের দিকে একটু এগোনো যাক। প্রকৃতির ওই বিশাল জগৎ থেকে এবার আমরা সোজা প্রবেশ করব একজন শিল্পীর মনের গভীরে, যেখানে জন্ম নেয় সৃষ্টির আসল রহস্য। রবীন্দ্রনাথ ঠাকুর কি দারুণ একটা কথা বলেছেন দেখুন। আসল কবিত্ব কিন্তু অনেক শব্দ বা অলঙ্কারের মধ্যে নেই, ওটা লুকিয়ে থাকে অনুভূতির গভীরতায়, যা অনেক সময় হয়তো নীরবতার মধ্যে দিয়েই সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায়। তার মানে শিল্পের আসল উৎসটা হল শিল্পীর একেবারে ভেতরের সত্তা, তার অন্তরাত্মা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাব্য আর নাটকের মধ্যে খুব মজার একটা পার্থক্য দেখিয়েছেন। কাব্য হল কবির একদম ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, মানে এটা খুব অন্তর্মুখী একটা ব্যাপার। অন্যদিকে নাটক হল চরিত্র আর ঘটনা দিয়ে তৈরি একটা শিল্প, যেখানে নাট্যকারের নিজের ভাবনাটা সরাসরি দেখা যায় না, সেটা ওই চরিত্রদের আড়ালেই ঢাকা থাকে। রবীন্দ্রনাথের চিঠি থেকে আমরা জীবনী শক্তি বলে একটা দারুণ ধারণা পাই। এটা কিন্তু শুধু বেঁচে থাকা নয়, বরং ভেতরের সেই সৃষ্টিশীল উদ্যম আর আত্মবিশ্বাস যা মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার শক্তি দেয়। বলা যেতে পারে এটাই একজন শিল্পীর আসল চালিকা শক্তি।
একজন নতুন শিল্পীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? সম্ভবত তার আগে কাজ করে যাওয়া কোনো কিংবদন্তি শিল্পীর বিশাল প্রভাব। এ কঠিন পরিস্থিতিটা একজন শিল্পী কিভাবে সামলান, চলুন সেটাই একটু দেখি। এই অংশে আমরা দেখব একজন শিল্পী কিভাবে তার পূর্বসূরির প্রভাবকে সঙ্গে নিয়েও নিজের একটা আলাদা পরিচয়, একটা স্বতন্ত্র স্বর তৈরি করতে পারেন। বুদ্ধদেব বসু এই সমস্যাটা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যে তার পরে যারা এসেছেন তাদের জন্য পথটা একদিকে যেমন অনুপ্রেরণার ছিল, তেমনি অন্যদিকে ছিল এক বিশাল বড় চ্যালেঞ্জ। তাহলে সামনে পথ খোলা থাকে দুটো। এক, অন্ধের মতো অনুকরণ করা, যা শিল্পীর নিজের স্বরটাকেই নষ্ট করে দেয়। আর দুই, ওই প্রভাবটাকে নিজের মধ্যে হজম করে সেখান থেকে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করা। একজন সত্যিকারের শিল্পী কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নেন। একজন শিল্পীর নিজের লড়াইটা তো দেখলাম, কিন্তু যদি পুরো মানবজাতির জ্ঞানের কথা ভাবি, সেই বিশাল ভাণ্ডারকে রক্ষা করার উপায়টা কি? আমাদের আলোচনা এবার সেদিকেই এগোবে। এবার আসা যাক সেই সব জায়গার কথায় যারা নীরবে নিভৃতে মানুষের হাজার হাজার বছরের জ্ঞান আর সৃষ্টিকে নিজেদের মধ্যে ধরে রেখেছে। বইকে না, প্রবন্ধে লেখক আমাদের সমাজের একটা অদ্ভুত মানসিকতার দিকে আঙুল তুলেছেন, তাই না? আমরা শখের জিনিস কিনতে হয়তো দুবার ভাবি না, কিন্তু বই কেনার বেলায় আমাদের অনেকেরই মনে হয় এটা শুধু শুধু পয়সা নষ্ট। অথচ জ্ঞানই তো একমাত্র সম্পদ যা কখনো ফুরিয়ে যায় না, যা সত্যি অমূল্য। লাইব্রেরিকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে দেখুন। একটা শান্ত মহাসমুদ্র। বাইরে থেকে দেখলে যা একদম শান্ত, চুপচাপ, কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে জ্ঞানের এক উত্তাল সমুদ্র। এই উপমাটা লাইব্রেরির আসল গুরুত্বকে দারুণভাবে তুলে ধরে। সমুদ্রে যেমন অফুরন্ত জলরাশি, লাইব্রেরিতেও ঠিক তেমনই অসীম জ্ঞান। আর একজন পাঠক যখন একটা বই খোলেন, তিনি যেন সেই জ্ঞানের অতল গভীরে ডুব দেন। ব্যক্তি আর প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে এবার চলুন আরেকটু বড় পরিসরে তাকাই। একটা গোটা সংস্কৃতি কিভাবে নিজেকে টিকিয়ে রাখে আর সময়ের সাথে সাথে বদলে নেয়। অ্যাকালচারেশন বা সাংস্কৃতিক অভিযোজন, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে দুটো সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে বদলে যায়। কিন্তু এর মানে কি এই যে একটা সংস্কৃতি হারিয়ে যাবে? না, সবসময় তা নয়। চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখি। ভারতীয় সংস্কৃতির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে বোঝা যায়। আর্য, মুঘল, ব্রিটিশ সময়ের সাথে সাথে বহু সংস্কৃতির প্রভাবের ওপর পড়েছে। কিন্তু ভারতীয় সংস্কৃতি হারিয়ে যায়নি, বরং এই সব প্রভাবকে নিজের মধ্যে শুষে নিয়ে আরও সমৃদ্ধ হয়েছে। এটাই কিন্তু এর মূল শক্তি, সবকিছুকে মিলিয়ে নেওয়ার ক্ষমতা। এখান থেকে সবচেয়ে জরুরি যে শিক্ষাটা আমরা পাই তা হল একটা জীবন্ত সংস্কৃতি সবসময় বদলাবে, কিন্তু পরিবর্তন মানে নিজের পরিচয়কে বিসর্জন দেওয়া নয়, বরং নতুনকে গ্রহণ করে নিজেকে আরও শক্তিশালী করে তোলা। ভাবুন তো একবার, আমরা আলোচনাটা শুরু করেছিলাম প্রকৃতির নিয়ম দিয়ে আর শেষ করছি এসে সংস্কৃতি দিয়ে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, মানুষের গড়াই সংস্কৃতি এটাও কি প্রকৃতির মতোই কোনো একটা নির্দিষ্ট নিয়মের দিকে এগোচ্ছে? মানে বিশৃঙ্খলা থেকে ধীরে ধীরে একটা শৃঙ্খলার দিকে? এই ভাবনাটাই না হয় থেকে গেল। আচ্ছা, বাংলা সাহিত্য বা সংস্কৃতি নিয়ে যখন আমরা ভাবি, তখন কিছু শব্দ বা ধারণা আমাদের মাথায় আসে, তাই না? কিন্তু এমন কিছু ভাবনা আছে যেগুলো শুধু শব্দ না, এগুলো আস্ত একটা সমাজকে গড়ে তুলেছে। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গভীর ভাবনাগুলোর ভেতরেই ডুব দেব। তো আমাদের এই যাত্রার পথটা কি হবে? আমরা মূলত 4টে মূল বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়? এর মূল ভিত্তিটা কি? আসলে আপনি পৃথিবীর যে কোনো সংস্কৃতির কথাই ভাবুন না কেন, দেখা যাবে যে এর মূলে কিন্তু 3টে প্রধান স্তম্ভ কাজ করে। এই 3টি স্তম্ভ কি কি? প্রথমটা হলো দেখুন ঐতিহ্য, মানে আমাদের শিকড়। দ্বিতীয়টা হলো পরিবর্তনশীলতা, মানে সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা। আর 3 নম্বরটা হলো সমন্বয়, অর্থাৎ নতুন যা কিছু আসছে তাকে নিজের করে নেওয়ার যে আর্ট। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? সংস্কৃতি কিন্তু কোনো স্থির জিনিস নয় যেটা শুধু শো কেসে সাজিয়ে রাখা যায়। না, এটা আসলে একটা জীবন্ত নদী স্রোতের মতো, যা ঐতিহ্য, পরিবর্তন আর সমন্বয়ের মধ্যে একটা দারুণ ব্যালেন্স রেখে সারাক্ষণ বয়ে চলেছে। আচ্ছা, সংস্কৃতির মূল ভিত্তিটা তো বোঝা গেল। এবার চলুন একটু সৃজনশীলতার জগতে ঢোকা যাক। মানে এই সংস্কৃতি ক্রিয়েটিভিটিকে কিভাবে দেখে, বিশেষ করে কবিদের চোখে। কখনো কি মনে হয়েছে যে কিছু মানুষ যেন কোনো চেষ্টা ছাড়াই একদম ভেতর থেকে দারুণ সব সৃষ্টি করে ফেলেন? বাংলা সংস্কৃতিতে এদের জন্য একটা অসাধারণ শব্দ আছে,
স্বভাব কবি, মানে যার প্রতিভাটা একদম সহজাত, কোনো নিয়মকানুনের ধার ধারে না, বরং তার ভেতরের অনুভূতি তাকে দিয়ে লিখিয়ে নেয়। কিন্তু ঠিক এর উল্টো দিকে আরেকটা ধারণাও আছে, সেটা হলো নীরব কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রাবলী থেকে আসা এই ধারণাটা বলছে যে আসল কবিতা হয়তো শব্দে প্রকাশই পায় না, সেটা লুকিয়ে থাকে অনুভূতির একেবারে গভীরে, একদম শান্ত নীরব এক জগতে। ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন, একদিকে স্বভাবকবি যার সৃজনশীলতা ঝর্ণার মতো বাইরে বেরিয়ে আসছে, আর অন্যদিকে নীরব কবি যার সৃজনশীলতা সমুদ্রের মতো ভেতরে গভীরে লুকিয়ে আছে। এই দুই বিপরীত ধারণায় কিন্তু প্রতিভার দুটো দিককে তুলে ধরে। আর এই দুই ধরনের সৃজনশীলতার পেছনেই যে চালিকা শক্তিটা কাজ করে, সেটাই হলো জীবনী শক্তি। এটা কি? এটা হলো সেই ভেতরের এনার্জি, কনফিডেন্স আর ক্রিয়েটিভ ড্রাইভ যা আমাদের যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। সৃজনশীলতার জগৎ থেকে এবার চলুন আমরা দেখি কিভাবে বিশেষ কিছু মানুষ, কিছু চিন্তাবিদ তাদের ভাবনার মাধ্যমে একটা গোটা সমাজের চিন্তার জগৎকেই বদলে দিয়েছিলেন। শুধু একটা লাইন, সংসার বঙ্কিমময়, কিন্তু ভাবুন তো এর মানেটা কতটা গভীর। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রভাব সেই সময় ঠিক কতটা ব্যাপক ছিল। মানে অবস্থাটা এমন ছিল যে তার লেখা উপন্যাস বা প্রবন্ধের ধারণাগুলো মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে মনে হতো যেন সব কিছুর মধ্যেই বঙ্কিমের ছোঁয়া রয়েছে। আক্ষরিক অর্থেই তার ভাবনায় গোটা সমাজটা ছেয়ে গিয়েছিল। বঙ্কিমের পর এবার আসা যাক স্বামী বিবেকানন্দের কথায়। তিনি শূদ্র শব্দটার মানেটাই আমূল বদলে দিয়েছিলেন। তার কাছে শূদ্র মানে শুধু কোনো একটা জাতি বা কাস্ট নয়, বরং সমাজের সেই সব মানুষ যারা শোষিত, যারা শ্রমজীবী, যারা বঞ্চিত। আর সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি এই বিশাল জনগোষ্ঠীকে দুর্বল হিসেবে দেখেননি, বরং তিনি বলতেন ভারতের আসল শক্তি এই মানুষগুলোর মধ্যেই লুকিয়ে আছে, তাদের জাগরণেই দেশের ভবিষ্যৎ। এবার আরেকজন কিংবদন্তির কথা, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের একটা পর্যায়ে এসে নিজেকে নিয়ে বেশ মজার কিন্তু খুব গভীর একটা কথা বলেছিলেন, বৃদ্ধ দার্শনিক কবি। এই ছোট্ট বর্ণনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু তার বয়স বাড়ার কথা বলছে না, এটা বলছে তার দৃষ্টিভঙ্গির বদলের কথা। তার ভেতরের কবিসত্তা আর দার্শনিক সত্তা যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল, যেখানে অভিজ্ঞতা আর প্রজ্ঞা দুটোই ছিল। তো এই মহান চিন্তাবিদদের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা সরাসরি সমাজের দিকে তাকাই। কারণ একটা সমাজ কেমন হবে সেটা তো অনেকাংশেই নির্ভর করে তার ভাষা, তার শিক্ষা ব্যবস্থা আর জ্ঞানের চর্চার ওপর। এখানে দেখুন, সহায়ক ভাষা বলে একটা কনসেপ্টের কথা বলা হচ্ছে। ভারতের মতো এত ভাষার দেশে যেখানে নানা রকম মানুষের বাস, সেখানে সবার মধ্যে যোগাযোগের জন্য একটা ব্রিজ বা সেতুর দরকার হয়। এই সহায়ক ভাষা ঠিক সেই কাজটাই করে। আর এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই ভাষার লক্ষ্য কিন্তু কোনো একটা ভাষাকে অন্যদের উপর চাপিয়ে দেওয়া নয়, একদমই না। এর আসল উদ্দেশ্য হল বিভিন্ন মাতৃভাষার মানুষের মধ্যে একটা সংযোগ তৈরি করা, একটা ব্রিজ বানানো। আচ্ছা, এবার একটা বেশ মজার কিন্তু একটু খোঁচা দেওয়ার মতো বিষয়ে আসি। লোকে বই কেনে না কেন? এই স্লাইডে যে বিশ্লেষণটা দেয়া হয়েছে সেটা বেশ স্যাটাইরিক্যাল। বলা হচ্ছে ৭৫% কারণ নাকি মানসিক উদাসীনতা, আর মাত্র ২৫% ক্ষেত্রে দারিদ্র্য একটা কারণ হতে পারে, যদিও সেটাও অনেক সময় নাকি একটা অজুহাত। তবে এই উদাসীনতা কাটানোর চেষ্টাও কিন্তু ইতিহাসে হয়েছে। যেমন ধরুন বিদ্যোৎসাহিনী সভার কথা। এই ধরনের সভা বা সংগঠনগুলো তৈরি হয়েছিল বাংলা ভাষা আর সাহিত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ জাগানোর জন্য। এটা ছিল সেই সময়ের একটা কালচারাল রেনেসা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দেখলাম আমরা? আমরা দেখলাম যে সংস্কৃতি আসলে পুরনো আর নতুনের এক দারুণ মিশ্রণ। আমরা দেখলাম সৃজনশীলতা কখনো ঝর্ণার মতো বেরিয়ে আসে, আবার কখনো সমুদ্রের মতো গভীরে লুকিয়ে থাকে। আমরা আরও বুঝলাম কিভাবে একজন মানুষের ভাবনা একটা পুরো সমাজকে নাড়িয়ে দিতে পারে। আর সবশেষে একটা সমাজের এগিয়ে যাওয়ার জন্য যোগাযোগ আর জ্ঞান কতটা জরুরি সেটাও দেখলাম। সবশেষে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে কবি, সাহিত্যিক বা চিন্তাবিদরা, তাদের যে একান্ত ভেতরের জগৎ, তাদের যে ব্যক্তিগত ভাবনা, সেই ভাবনাগুলো আখির কিভাবে একটা গোটা সমাজের সবার জন্য বাস্তবতাকে তৈরি করে দেয়? ভেবে দেখার মতো বিষয়, তাই না?